যদি ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক যদি এক হয়ে রাজপথে নামে, এই সরকার এক সপ্তাহ টিকতে পারবে না। আমি আজকের এই টক শো থেকে কর্নেল অলি আহমেদকে চ্যালেঞ্জ করছি, আপনি আগামী এক সপ্তাহের মধ্যে যদি বিএনপি সরকারের পতন ঘটাতে পারেন, আমি রাশেদ খান রাজনীতি ছেড়ে দেব, আমি আর জাতির সামনে মুখ দেখাবো না। আপনি আগামীকালই এই তিনজন নেতাকে ডেকে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এক সপ্তাহ বলেছেন না, আপনারা আগামী আপনি তো রাজনীতি ছেড়ে দেবেন, উনি কি করবেন যদি না পারে? সেটা আসবো। আগামী 10 বছরেও আপনারা জনগণের পক্ষে, জনগণের দাবি নিয়ে বা জনগণকে সাথে নিয়ে কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেন না। আর নাহিদ ইসলামী তো জামাতের আমিরের নেতৃত্বকে বিশ্বাস করে না। সেখানে কর্নেল অলি আহমেদ কিভাবে বিশ্বাস করে? তিনি বলেছিলেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ ইসলাম। কিভাবে নাহিদ ইসলামকে ছোট করলো দেখেন, গণঅভ্যুত্থানের একজন মুখপাত্র। এই এনসিপির রাজনীতি আজকে জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র জামাতের সাথে যাওয়ার কারণে। নাহিদ ইসলাম বলেছিল, ঠিকই বলেছিল, যে এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না। হ্যাঁ, আমি আজকে বলছি এই জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না, বিরোধী দলের পতন হচ্ছে। আমি আগে বলেছিলাম, অনেকে বলছিল যে রাশেদ খান বলছে বিরোধী দলের নাকি পতন হবে। আরে ভাই, ইতিমধ্যে তো জামাত ইসলামের পতন হওয়া শুরু হয়ে গেছে। খেলাফত মজলিস তারা ছেড়ে চলে গেছে, খেলাফত আন্দোলন ছেড়ে চলে গেছে। এখন যে তারা বলছে 11 দলীয় জোটের সমাবেশ, এইটা তো প্রতারণা। আপনার 9 দলীয় জোট, আপনি কেন বলছেন 11 দলীয় জোট? আগে এই প্রতারণা থেকে নিজেদেরকে রক্ষা করেন। জামাত ইসলাম, এনসিপি সহ এই যে 11 দলীয় জোট, কথিত 11 দলীয় জোট, যদিও 9 দলীয় জোট, এই মুহূর্তে জামাত ইসলাম এবং এনসিপি যে সমাবেশগুলো করছে, এগুলো অর্থের অপচয়, এগুলো জনগণের সাথে ধোঁকাবাজি, প্রতারণা। বিএনপি কোনো ধোঁকাবাজি করছে না। আই থিঙ্ক আমার বক্তব্য যারা শুনেছে, এই বক্তব্য যদি একটা জায়গায় দেখাতে পারে যে রাশেদ খান এই জায়গায় মিথ্যা বলেছে, অযৌক্তিক কথা বলেছে, তাহলে এই টকশো থেকে আমি দুঃখ প্রকাশ করি। ঘটনাচক্রে নায়ক বনে যাওয়া হাসনাত আব্দুল্লাহ, সে বলছে যে আমার গাড়ি লাগবে, অথচ সে কিন্তু জুলাইয়ের পরপরই সে সবসময় গাড়িতেই এলাকায় যায়, ঢাকা শহরে ঘরে। এ নিয়ে আমরা ভিডিও দেখেছি, তাই না? তাহলে হঠাৎ করে তার গাড়ি লাগবে কেন? এরপরে দেখলাম যে আমাদের জামাতের সম্মানিত আমির, তিনি বললেন বাচ্চা ছেলেরা চেয়েছে দিয়ে দেন। আচ্ছা, এরপরে তাদের আবার কারো কারো অফিস লাগবে, তো অফিস লাগবে, চেয়ারম্যান ইলেকশন করেন, সামনে তো স্থানীয় নির্বাচন হবে। আমি আতিক মুজাহিদ, তিনি জামাতের এমপি, দুঃখিত, মানে এনসিপির এমপি, জামাতের সমর্থিত। তো আমি বলবো যে আপনি সামনে স্থানীয় নির্বাচন করেন, আপনি অফিস পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের যদি এমপিরা এলাকায় এইভাবে অফিসে বসে আর খবরদারি করে, তাহলে আমাদের ওই যে স্থানীয় প্রশাসন শক্তিশালী হবে? হবে না, কারণ এমপি রেখে চেয়ারম্যানের কাছে কেউ যাবে না। আর এই জন্য আমি মনে করি অফিসের কোনো প্রয়োজন নাই। অফিস আপনার সংসদ। আমি আপনার প্রশ্নের উত্তর দিব। বিরোধী দলকে আপনি বলছেন যে বিরোধী দল মনে করছে না, কেন মনে করছে না সেটা ব্যাখ্যা দিব। আচ্ছা, তো মনে করছে না, এই যে এইগুলোই তো। এরপর দেখেন যে আমাদের জামাতের একজন এমপি, তিনি 16 বছরের নাবালিকা, তাকে নিয়ে বিভিন্ন হোটেলে ঘোরা, লিফটের মধ্যে বা আপনার দোকানের বেঞ্চে যে ধরনের অপকর্ম করছেন। এবং আরো দুঃখজনক যে ওই মেয়ের বাবা চুক্তিপত্র করেছে তার মেয়ের সাথে ওই এমপি যে অপকর্ম করলো, মানে তাকে বিজনেস দিবে, মানে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে দিবে, কাজ পাইয়ে দিবে। মানে দেখেন সমাজের সংস্কৃতি কিভাবে ধ্বংস হয়েছে। এরপরে দেখলাম যে ওই এমপির সহধর্মিনী, আমার মনে হয় যে তিনি খুব কষ্ট করে একটা প্রেস রিলিজ পাঠ করেছেন, খুবই দুঃখ লেগেছে। ওই নারীকে দেখে মনে হয়েছে তিনি আমার মায়ের মতন। মানে অত্যন্ত কষ্টে একজন স্বামী অপকর্ম করেছে, আর সেই স্বামীর পক্ষে বলছে আমার স্বামী অপকর্ম করে নাই, আমি থেকে বিয়ে দিয়েছি। মানুষ কিন্তু এরপরে যেটি হয়েছে, এই অপোজিশনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। আচ্ছা, গেল। তারপরে বিশেষ করে জামাতের আরেকজন এমপি, তার মেয়ের নামে অনুদানের তালিকায় তার মেয়ের নামে আমরা দেখেছি বরাদ্দ। এছাড়া শিবিরের নেতাদের একের পর এক বিতর্ক, হ্যাঁ, পরকীয়াকে প্রেম বলছে, ধর্ষণকে পরকীয়া বলছে, নানান ঘটনা ঘটছে। তাবিজের নামে আবার মানে ধর্ষণ করছে, তাবিজ দিবে, এই জন্য বাসায় ডেকে এনে জামাতের নেতা। তো এইগুলো তো মানুষ জামাতের কাছ থেকে প্রত্যাশা করে না। কারণটা কি বলবো? কারণ
জামাত আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত একটি দল, এটা তো আমরা স্বীকার করি। দেখেন, জামাত যে সময় বিএনপির সাথে ছিল সে সময় জামাত ছিল মজলুম এবং বিএনপিও ছিল মুসলিম। কিন্তু হঠাৎ কি এমন হলো যে অতীতে সর্বোচ্চ 18টি আসন পাওয়া দল যে সময় 77টি আসন পেল, এই আসন পাওয়ার পরে তারা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হলো। তাদের অপকর্ম দেখেন, যারা বিরোধী দল হওয়ার পরেই এই ধরনের অপরাধে সম্পৃক্ত হয়, তারা সরকারি দল হলে কি ধরনের অপরাধ করতে পারে, তারা তো আওয়ামী লীগকে হার মানাবে। এই জন্য আমি প্রায়ই বলি যে আওয়ামী লীগ যদি, দুঃখিত, জামাত যদি কখনো ক্ষমতায় যায়, তারা আওয়ামী লীগ থেকেও বড় ফ্যাসিস্ট হবে। এটা আমার কাছে মনে হয়, আমার অবজারভেশন ভুল হইতে পারে। কারণ দেখেন, জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিবির আর জামাত না করলে আর জামাতি পরিবারের না হলে চাকরি হয় না। এই জন্য মাঝে মধ্যে আমার কল্পনার মধ্যে ভাসে, সেটি হলো যদি কখনো জামাত ক্ষমতায় যায় তাহলে একদিনের মধ্যে ওই সচিবালয় খালি করে দিবে এবং জামাত শিবিরের কর্মীদের যোগ্যতা থাকুক আর না থাকুক আনুগত্য সৃষ্টি করার জন্য তাদেরকে পদায়ন দিয়ে সরকারি কর্মকর্তা বানাবে। আচ্ছা, যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। সেটি হলো এই অপোজিশনের এত অপকর্ম, এই অপোজিশনের অপকর্মের কারণে মানুষ এখন তাদের উপর আর আস্থা রাখে নাই, তাই না? তো আস্থা যেহেতু নাই একের পর এক, এবং আপনি দেখবেন জামাতও বিব্রত। অনেকগুলো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে জামাতের 6 এমপিকে নিয়ে জামাত বিব্রত। 6 এমপির কারণে যে ধস নেমেছে, আরো 6টা এমপি যদি বের হয় 1 ডজন হইলে জামাতের তো পুরো পতন হয়ে যাবে। তা আমি এর আগে বলেছিলাম যে বিরোধী দলের পতন হওয়া শুরু হয়েছে, প্রমাণ তো পাইতেছেন নাকি? জামাত এবং এনসিপির পতন সবেমাত্র শুরু হয়েছে। আপনি 7 দিনের মধ্যে পতন ঘটাবেন না, আরো 7 মাস যাইতে দেন, আপনাদের পতন কি হয়। অতীতে আমরা দেখেছি শুধুমাত্র সরকারি দলের পতন, আর এখন আমরা দেখতেছি বিরোধী দলের পতন। আচ্ছা, এই বিষয়ে এখানে ফিনিশিং দিই। আচ্ছা, সাব্বির ভাই আরো বলেছিলেন, দেখেন যে আপনি কেন গণভোটে হা বললেন, কেন হা বললাম বলি। ওই যে আমার সাথে প্রতারণা করেছিলেন না, আমি যে 10 মিনিটে ব্যাখ্যা করলাম, ওই প্রতারণা করার কারণে আমার যেহেতু সংস্কারের এই হার মধ্যে আমার 80% আছে। আচ্ছা, আমাকে বলেন তাহলে নার মধ্যে আমি কেন যাব? আমার তো 20% এই হার মধ্যে না আছে। প্রতারণা করার কারণে আমাকে গণভোটে হা ক্যাম্পেইন করতে হয়েছে, আর আমি সংস্কারের পক্ষে। তো আমার ম্যাক্সিমাম হা যেখানে, আমি সেখানে হা দিব না? আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, এইবার আসি আপনার প্রশ্নের উত্তর। রাষ্ট্রপতি, আচ্ছা রাষ্ট্রপতি তো অপরাধী, আমি কি তাকে ফেরেশতা বলেছি? অবশ্যই অপরাধী। এই অপরাধীর হাতে আপনি কেন শপথ নিলেন? আচ্ছা, এই সংবিধান আপনি মানেন না, তাহলে এই সংবিধান মেনে কেন আপনি শপথ নিলেন? আচ্ছা, শপথ নিলেন ভালো কথা, 6 মাস পরে কেন বলছেন রাষ্ট্রপতি ভাল লাগে না? খেয়ে তো হজম করে ফেলাইছেন। ওটাকে এখন বমি করতে চাইলেও কি ওই বমি বের হবে? ওটা তো বাথরুম দিয়ে বের হয়ে গেছে। তো আমাদের নাহিদ ইসলামদের অবস্থা এই রকম। মনে ছিল না আমাদের মাহফুজ আলম, আসিফ মাহমুদ, মনে ছিল না সরকার তো বাবা তোমরাই গঠন করছিলে, আমি তো করি নাই, সাব্বির ভাই করে নাই, আপনিও করেন নাই, তাই না? তো যে ভুলটা আপনারা করেছেন, এই ভুলের খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনার ইতিমধ্যে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছেন। নাহিদ ইসলাম সাংবিধানিক ভাবেই রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিয়েছে, এর জন্য নাহিদ ইসলামকে জবাবদিহিতা করা উচিত। এখন যদি আমি মনে করি এই রাষ্ট্রপতির নয়, নাহিদ ইসলামদের বিচার হওয়া উচিত যে তারা কেন এই ভুল করলো, আর যে রাষ্ট্রপতি অপরাধ করেছিল অবশ্যই সে অপরাধী। আমি কি বলেছি সে ফেরেশতা? তার বিরুদ্ধে নানান অভিযোগ অনুযোগ আছে, কিন্তু তিনি অন্তর্বর্তীকালীন সরকারে 18 মাস এবং বিএনপি সরকারে যতদিন ছিল এই সময়ে তিনি অপরাধ করেছেন কিনা সেটা বড় একটি বিষয়। আর ওই যে যতদিন তিনি ছিলেন, তাই না, ওই যে অপরাধ করেছিলেন তাকে দিয়ে সাংবিধানিকভাবে সরকার গঠন করিয়ে বা শপথ নিয়ে বা তার হাতে শপথ নিয়ে বা সংবিধানকে সমন্বিত রেখে আপনি তার অতীতের অপরাধগুলো এক প্রকার দায় মুক্তি দিয়ে দিয়েছেন। এই দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের। আচ্ছা, নাহিদ ইসলামদের সরকার কেন ওই সময় রাষ্ট্রপতিকে বিচার করলো না? আপনি নির্বাচনের বিষয়ে যখন বিএনপি লাগাতার প্রোগ্রাম করেছে, বক্তব্য দিয়েছে, আপনি দেশের বাইরে গিয়ে বলেন নাই বাংলাদেশে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না? তাহলে আপনার এত হেডাম, এত ক্ষমতা, আপনি বলেন যে বিএনপি রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি। তো বিএনপির এত বড় ক্ষমতা হলে তো জনগণ বিএনপির দিকেই যাবে। জনগণ তো বুঝে ফেলিয়েছে যে আপনাদের কোনো হেডাম নাই, ক্ষমতা নাই, আপনারা কিচ্ছু পারেন না, বিএনপিকেই লাগবে এই রাষ্ট্র চালানোর জন্য। এই জন্য মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। আর আপনি বিএনপি ছাড়া কিচ্ছু পারতেছেন না, আপনি বলতেছেন। জনগণ শোনেন, জনগণ যার শক্তি আছে রাষ্ট্র চালাইতে পারবে তার পিছনে যায়, যে দুর্বল তার পিছনে জনগণ চায় না। মানে এটা বাস্তবতা। সর্বশেষ হলো যে
এই রাষ্ট্রপতির বিচার যে বাংলাদেশে হলো না, এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। আমাদের আইনমন্ত্রী যে কথা বলেছেন, কেউ যদি রাষ্ট্রপতির নামে মামলা করতে চায় আমরা সেটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে সময় তিনি দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস, এবং আমাদের সময় এই সময়ে তিনি কোনো অপরাধ করেন। কিন্তু অতীতের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো বিচারটা উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করার মধ্য দিয়ে এই রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে ওই সময় তার বিচার করা, সেইটা আপনি ফেলিয়ে রেখেছেন ভাই, যেটা অতীতে ভুল করেছেন না। এখন এই 2 বছর পরে এসে যদি আপনি সেই ভুলের জন্য ক্ষমা চান, মানুষ তো ক্ষমা করবে না, মানুষ আরো উল্টো আপনার বিচার করবে। যে কারণে এই মুহূর্তে এই রাষ্ট্রপতির যে সময় বিচার চাচ্ছে না জামাত এবং এনসিপি, জনগণ এখন এনসিপি এবং জামাতের বিচার চাচ্ছে যে তোমরা কেন তোমাদের সরকার ছিল ওই সময় বিচার করো নাই। দায়টা বিএনপির উপর দিয়েন না, বিএনপির দোষ বলেন আর অপরাধ বলেন, সেটি হলো যে আপনারা যে ভুলটা করেছিলেন সেই ভুলের খেসারত বিএনপিকে দিতে হয়েছে। আচ্ছা, আরেকটা ঘটনা আমি বলবো। আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো অনেক বড় বড় কথা বলছে না, এই রাষ্ট্রপতি চাই না, মানি না, হ্যাঁ এই রাষ্ট্রপতির বিচার হইতে হবে, ফাঁসি হইতে হবে। দেখেন, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ছিলেন তো, এই টকশো তো মনে আসছে, সবাই তো সাবির ভাই ছিলেন না, আপনার সাথে মনে টকশো করেছে। ফেসবুকে সে একটি পোস্ট করেছে যে আমরা ওই সময় গণ অধিকার পরিষদের ফ্র্যাকশন হয়েছিল, নুরুল হক নূর এবং আমি একটি অংশের বড় অংশের নেতৃত্ব দিচ্ছিলাম, ফারুক হাসান এবং রাজা কিবরিয়া এবং আমজনতা তারেক ভাইরা আরেকটা অংশ নেতৃত্ব দিচ্ছিল। তো ওই সময় যখন বঙ্গভবনের সামনে ফারুক হাসানরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করতে যায়, তখন এই মাহফুজ আলম, এই আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলামরা তাকে ফোন করে একাধিকবার বলেছিল প্লিজ আপনি আন্দোলনটা বন্ধ করেন, সরকারের বয়স মাত্র কয়েকদিন, এই মুহূর্তে যদি এই রাষ্ট্রপতির পতন হয়ে যায় আমাদের পতন হয়ে যাবে, আর একটি 11 সরকার গঠিত হতে পারে, আপনি রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করেন না। এইবার আসি মূল ঘটনায়, নাসিরউদ্দিন পাটোয়ারি বিশাল বিপ্লবী না? শোনেন, যে সময় যে উপদেষ্টা ফারুকি এবং শেখ বসিরউদ্দিনকে নিয়োগ দেওয়া হলো, তো মোটামুটি সবাই ওই সময় রাষ্ট্রপতিকে দায়ী করছিল, তাই না? তো সেই সময় গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা আমার অনুমতি নিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করার জন্য গিয়েছিল বঙ্গভবনের সামনে। তো আন্দোলন করছিল, সেখানে বসে পড়েছিল। হ্যাঁ, বসে পড়ার পরে মোটামুটি মধ্যরাতের দিকে নাসিরউদ্দিন বিপ্লবী, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বিপ্লবী বললাম যে বিশাল হুমকি ধামকি দিচ্ছে না, ফাঁকা আওয়াজ মারতেছে, সে আমাকে ফোন দিয়ে বললো ভাই প্লিজ আপনাদের নেতাকর্মীদের একটু থামান, যদি এইভাবে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করে সেক্ষেত্রে তো রাষ্ট্রে আরেকটি 11 সরকার গঠিত হবে, আমরা শেষ হয়ে যাব, এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা কত বড় মুনাফেক। এই নাসির নাহিদরা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি, আজকে তারা এখন রাষ্ট্রপতির বিচার চাচ্ছে। এদের বিচার করা উচিত। আমি মনে করি এই নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামদের বিচার করা উচিত যে তারা রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে আমাদেরকে আন্দোলন করতে দেয়নি, এবং সেই সময় কেন আপনি সরিয়ে দিলেন না?